আমার সদ্য বিয়ে করা বউ ধর্ষিতা কথাটা শোনা মাত্র যেন আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। ভুল শুনেছি ভেবে মৃদু হাসলাম। নিজের জন্মদাতার ওপর হঠাৎ এক অচেনা বিশ্বাস জেঁকে বসলো। নিজেকে সান্ত্বনা দিলাম, না এ হতে পারে না। তিনি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারেন না। মানলাম তিনি আমাকে পছন্দ করেন না, তাই বলে একটা ধর্ষিতা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার মতো বেইমানি করবেন না। আমার ভাবনার জাল ছিঁড়ে ভদ্র মহিলা আবারও বলে উঠলেন, আমাগো মাইয়ার কপালে আছে, মানতে হবে, নইলে নয়। নয়ডা বেটার লগে শুইয়া আইয়াও এমন সুন্দর স্বামী জোটে। সোনার টুকরো জামাই পাইছি গো আমরা, এক্কেরে খাঁটি সোনা। পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, তবু মুখে কোনো প্রতিক্রিয়া ফুটতে দিলাম না। এরই মধ্যে আমার শাশুড়ি তড়িঘড়ি করে এক প্লেট মিষ্টি এনে ভদ্র মহিলার হাতে ধরিয়ে দিলেন। ভদ্র মহিলা সম্পর্কে আমার কাকি শাশুড়ি বিয়ের পরপরই তাদের সাথে পরিচয়। তিনি চওড়া হেসে আমার মুখের সামনে এক চামচ মিষ্টি এগিয়ে ধরলেন। আমি জানি না আমার কি হলো, বোধশক্তি হারিয়ে মিষ্টি মুখে নিলাম। এটা জেনেও যে আমি তা গিলতে পারবো না। হলেও তাই মিষ্টিটা যেন গলায় আটকে দড়ির মতো চেপে ধরল রঞ্জক। হঠাৎ বাবার ডাকে ঘোর কাটল রঞ্জকের। তার বাবা অরিজের মাহতাব পাশে এসে দাঁড়ালেন। জরুরি একটা ফোনালাপ সারতে তিনি একটু বাইরে গিয়েছিলেন। রঞ্জক ঘাড় ঘুরিয়ে তাকাতেই তিনি তাড়া দিলেন, রাত হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না, বেরোতে হবে। রঞ্জক উঠে দাঁড়ালো, মুখের মিষ্টিটুকু কোনোমতে গলদকরণ করে থমথমে গলায় বলল, একটু বাইরে চলো, কথা আছে। ছেলের গভীর কণ্ঠস্বর শুনেই আরিস মাহতাবির কিছু একটা আঁচ করলেন, তাই হয়তো বললেন, আমরা বৌমাকে নিয়ে একেবারেই বের হব। রঞ্জক প্রতিক্রিয়া দেখানোর আগেই তিনি কনের মাকে বললেন, এবার আমার বৌমাকে আমাদের বুঝিয়ে দিন। অনেকটা পথ পাড়ি দিতে হবে তো, বুঝতেই পারছেন। কনের মা মাথা নেড়ে অন্দরমহলের দিকে চলে গেলেন। কনের কাকি তখনও পান চিবোতে চিবোতে রঞ্জকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তোবা তিনি তার মনের ভাব বোঝার চেষ্টা করছেন। এদিকে রঞ্জকের সহশক্তি ক্রমেই ফুরিয়ে আসছে। সে বারবার কপাল আর ঘাড় চুলকে যাচ্ছে। কিছুক্ষণ পর কনের মা লাল টকটকে শাড়ি পরা কনেকে নিয়ে ফিরে এলেন। মেয়েটার মুখ লম্বা ঘোমটার আড়ালে ঢাকা থাকায় চেহারাটাও কারো দৃষ্টিগোচর হলো না। রঞ্জকের দৃষ্টি গিয়ে থামলো ছোটখাটো গড়নের মেয়েটার ওপর। মুহূর্তেই তার ধূসর চোখে ধরা পড়লো মেয়েটার অস্বাভাবিক তটস্থতা। যেন মলিন কাপড়ে মোড়া এক কাঠের পুতুলকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার সামনে। দুহাতে আঁকড়ে ধরা গোলাকৃতি খোঁচাটাও যেন এড়ালো না তার। খোঁচাটা মুখের সঙ্গে এমন ভাবে চেপে ধরে রেখেছে, মেয়েটা যেন কেউ কেড়ে নেওয়ার জন্য ওত পেতে আছে। যাওয়া যাক। আরিন মাহতাবির হাঁটা ধরতেই কনের মা কনের কনেকে নিয়ে তার পিছনে নিলেন। রঞ্জককে বেরিয়ে এলেও তাদের সঙ্গে। কনের মা স্বভাবতই স্বল্পভাষী, নাকি পরিস্থিতির চাপে চুপচাপ আছেন রঞ্জক তা বুঝতে পারল না। উঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল গাড়ি পর্যন্ত মেয়েকে এগিয়ে তিনি নিঃশব্দে ফিরে গেলেন। সারাদিনের ঝুপঝাপ বৃষ্টির পর বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ, ক্ষণে ক্ষণে শীতল হাওয়া এসে গায়ে লাগছে। সন্ধ্যা শেষে আলো নিভে গেছে কিছুক্ষণ আগেই। আকাশে ঝুলে থাকা অর্ধচন্দ্র চারিপাশে ফিকে আলো ছড়িয়ে দিচ্ছে। আরিস মাহতাব খেয়াল করলেন তার ছেলের শান্ত চাহনি এখন তার উপরেই স্থির। তিনি সেই চাহনি আগ্রহ করে গাড়ির ফ্রন্ট সিটের দরজাটা খুলে দিলেন। এরপর নির্বাকে দাঁড়িয়ে থাকা নিজের পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, বোমা, গাড়িতে উঠে বসো। আরিস মাহতাবিরের গভীর কণ্ঠে যেন সম্বিত ফিরে পেল মেয়েটি। বুকের সঙ্গে খোঁচাটা আরো শক্ত করে চেপে ধরলো। সে কোনো মতো গাড়িতে উঠে বসলো। তিনি দরজাটা লাগিয়ে রঞ্জকের দিকে ফিরলেন। চলো ওইদিকে গিয়ে কথা বলি। আরিস মাহতাবির গাড়ি থেকে খানিকটা দূরে যাওয়ায় তাগিদে পা বাড়ালেন, কিন্তু খুব একটা দূরে যাওয়ার সুযোগ হয়ে উঠল না তার। আগেই ক্ষোভে কেঁপে উঠল রঞ্জকের কণ্ঠস্বর। মেয়েটাকে সত্যিই ধর্ষিতা। আরিস মাহতাবিরের পায়ের গতিকে থমকে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালেন ছেলের পানে। এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র প্রয়াস করলেন না তিনি। সংক্ষেপে উত্তর দিলেন, হ্যাঁ। অজান্তেই দু'পা পিছিয়ে গেল রঞ্জক। কয়েক মুহূর্তের জন্য যেন চারিপাশের বাতাস অক্সিজেন ফুরিয়ে গেল। তীব্র অবিশ্বাসে তার ঠোঁট নড়ল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমার সঙ্গে এমনটাই করেছি। রঞ্জকের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তাতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু নিদারুণ যন্ত্রণা। হাসির আড়ালেই তার ধূসর চোখ জোড়া টলমল করে উঠল।
এক হাতে স্বচ্ছ সরু ফ্রেমের চশমাটা খুলে অন্য হাতের কনুইয়ের ভাঁজে কপালের ঘাম মোছার বাহানায় আলগোছা চোখ মুছে নিল সে। কেন করলে? কেন করলে আমার সাথে এমন? কারণ ওরা মেয়েটাকে ষষ্ঠধদ্ধ এক বৃদ্ধের সাথে বিয়ে দিতে চেয়েছিল। তো দিয়ে দিত। আমাকে কেন এসবে জড়ালে? কি হয় মেয়েটা তোমার, যার জন্য তুমি নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করলে? আরিস মাহতাবিরের গভীর মুখে আচমকা এক চিলতে ভীতির রেখা ফুটে উঠল। তিনি রঞ্জকের প্রশ্নটা এড়িয়ে গিয়ে গলাটাই আলগা করতে করতে শান্ত গলায় বললেন, ভুলে যেও না তুমি এমনি এমনি বিয়েতে রাজি হওনি। আমাদের মাঝে চুক্তি হয়েছে। তাই নিজের বিহেভিয়ার ঠিক করো, নইলে কিন্তু তোমাকেই খেসারত দিতে হবে। খেসারত? আমাকে এত বড় ধোঁকায় ফেলে জীবনটা ধ্বংস করে দেওয়ার পরেও তোমার বিন্দুমাত্র অনুশোচনা নেই? আমার জীবনের বিনিময়ে তুমি চুক্তি করেছো, তাও আবার আমারই সঙ্গে। ও আচ্ছা, তাহলে এতক্ষণে তোমার মনে হচ্ছে তুমি ঠকে গেছো? তার আগে মনে হয়নি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম? দুঃস্বপ্নেও ভাবিনি তুমি এভাবে ঠকাবে আমায়। তুমি আদৌ ধর্ষণের মানে জানো তো রঞ্জক? তুমি এখন আমাকে ধর্ষণের ডেফিনেশন শেখাবে? তোমার ধারণা এটার মিনিং বুঝিয়ে দিলেই আমাদের মধ্যেকার চুক্তিটা ফেয়ার হয়ে যাবে? ধর্ষণ একজন নারীর মর্যাদা কেড়ে নিতে পারে না রঞ্জক। অপরাধীর অপরাধকে ভুক্তভোগীর পরিচয় বানিও না। আমি শুধু এতটুকুই জানি, মেয়েটা এখন তোমার স্ত্রী। তার সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব। তাই বারবার ওকে অপমান রক্ষা করার মতো সম্মানটুকু আদৌ অপচেষ্টা আছে কিনা ওর? কথাটা শেষ হতেই আরিস মাহতাবিরের হাতে সাপেটে এসে পড়ল রঞ্জকের গাল। রাতের নিস্তব্ধতা চিরে ঠাস করে শব্দ হলো। আচমকা থাপ্পড় খেয়ে রঞ্জকের ভেতরের ক্ষোভ যেন দ্বিগুণ হয়ে গেল। সে হাত চেপে ঠোঁটের কোণে আবারও সে বিষাক্ত হাসি ফুটিয়ে তুলল সে। তোমাকে বিশ্বাস করার অপরাধ, আরো কয়েকটা থাপ্পড় মারো। পারলে এমন একটা ক্ষত বানিয়ে দাও যা তোমাকে প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেবে তোমাকে বিশ্বাস করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মেয়েটার ওপর দিয়ে যে নারকীয় ঝড় বয়ে গেছে তার পুরো দায় ওর কাঁধে চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক? তাই বলে আমার কাঁধে চাপিয়ে দেওয়াটা তোমার যৌক্তিক মনে হলো? আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। অপশন ছিল না বলেই কি আমাকে ডাস্টবিন বানালে? ছেলের ধারণা ও কথাগুলো শুনে আরিস মাহতাবিরের চোখ গভীর ক্লান্তি নেমে এলো। রঞ্জক আবারও গলা দিয়ে বিষ উগরে দিল। অন্য কোনো ক্ষেত্রে তো তুমি অপশন হিসেবে আমাকে কখনো বেছে নাও না। সবসময় গুঞ্জনই তোমার প্রথম পছন্দ। তাহলে এই ক্ষেত্রে কেন আমি তোমার একমাত্র অপশন হলাম? কারণ তোমার বড় ভাই এই সময় ভ্যালিনিয়াতে নেই। নাইস এক্সকিউজ। এ দেশে থাকলেই বুঝি তুমি একটা ধর্ষিতা মেয়েকে ওর গলায় ঝুলিয়ে দিতে পারতে। আরিস মাহতাবির উত্তর দিলেন না। রঞ্জক নিজেই যোগ করলেন, কোনোদিনও পারতে না। এই কথাটা ক্ষেত্রেই তুমি অপশন হিসেবে আমাকে বেছে নিয়েছো। কারণ তুমি আমাকে ঘৃণা করো। কথার বানে বাবাকে বিদ্ধ করে এক মুহূর্তও দাঁড়ালো না রঞ্জক। আরো অনেক প্রশ্ন, আরো অনেক অভিযোগ গলা পর্যন্ত উঠে এসেছিল তার। কিন্তু একই সাথে ভেতরটা ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই ভাঙনের শব্দ বা বাবাকে শুনতে দিতে রাজি নয় সে। রঞ্জক কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পর আরিস মাহতাবির পিছু ডাকলেন, রঞ্জক, তুমি এভাবে চলে যেতে পারো না রঞ্জক। রঞ্জক লাভ হলো না মুহূর্তেই। বাইকের গর্জনে রাতের নীরবতা ছিন্ন ভিন্ন করে সেখান থেকে চলে গেল রঞ্জক। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।